হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে চূড়ান্ত আলোচনা হয়নি বললেন পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকা দিল্লি সম্পর্ককে ব্যক্তিকেন্দ্রিক দেখছেন না মোদি। আন্তর্জাতিক আদালতে জুলাই গণহত্যার বিচারের পক্ষে নয় প্রসিকিউশন, যে কোনো সহযোগিতাকে স্বাগত জানানো হবে বললেন চিফ প্রসিকিউটর। পহেলা বৈশাখ ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ব্যবসা প্রতিষ্ঠানে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। এবং নারায়ণগঞ্জ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সুইডিশ কোম্পানির তাৎক্ষণিক বিনিয়োগ, সরকারের পদক্ষেপে মার্কিন শুল্ক স্থগিতের আশা সংশ্লিষ্টদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। এবারে বিস্তারিত। শেখ হাসিনাকে ফেরত আনা প্রসঙ্গে ভারতের সাথে আলোচনা হলেও চূড়ান্ত কোনো কথা হয়নি বলে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন ঢাকা দিল্লি সম্পর্ক কোনো দল বা ব্যক্তিকেন্দ্রিক নয়, এটি দুদেশের সম্পর্ক। তিস্তা চুক্তি নিয়ে ভারত ও চীন দুদেশকে বিবেচনা করা হবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। সুরাইয়া মুন্নির প্রতিবেদন। সমসাময়িক বিভিন্ন বিষয়ে নিজ মন্ত্রণালয়ে ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার আলাপচারিতার সারমর্ম বৃত্তান্ত করেন তিনি। আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেওয়া হোক, তাকে বিচারের সম্মুখীন করার জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার সাক্ষাৎ হয়েছে। এটা এই সরকারি দায়িত্ব নেওয়ার পর এই পর্যায়ে, সর্বোচ্চ পর্যায়ে এটাই প্রথম সাক্ষাৎ ছিল এবং সাক্ষাৎ আমার কাছে মনে হয়েছে একটা পজিটিভ অ্যাটমসফিয়ারেই সাক্ষাৎটা হয়েছে এবং দুই পক্ষই আসলে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো রাখার এবং ভালো করার উপর জোর দিয়েছে। সম্পর্ক উন্নয়ন করতে গেলে বরং খুব আপত্তিকর কথাবার্তা কোনো পক্ষ থেকেই না বলাই ভালো। আমরা এটাকে সেই দৃষ্টিকোণ থেকেই দেখছি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তিস্তা চুক্তি নিয়ে ভারত ও চীন দুদেশকেই বিবেচনা করবে বাংলাদেশ। আমরা ওপেন আছি, ভারতের সাথে সহযোগিতা সম্ভব, চীনের সাথেও সম্ভব, কোনোটাতেই কোনো বাধা নেই। আমরা দেখব যে কোন দিকে, কোন প্রজেক্টে কোন দিক থেকে সহায়তা নিলে আমাদের জন্য সুবিধা হবে এবং সেই অনুযায়ী ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি তাদের কার্যকলাপ করবে। ইতালির ভিসা জটিলতা নিরসনে কাজ করছে জানিয়ে ভুয়া কাগজপত্র কিংবা দুর্নীতি না করার পরামর্শ দেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, রোহিঙ্গারা যাতে অধিকার ও নিরাপত্তা সহ ফেরত যেতে পারে সেটাই চায় বাংলাদেশ। অধিকার এবং নিরাপত্তা সহ যেন তারা ফেরত যেতে পারে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ আদালতে নেয়ার পক্ষে নয় প্রসিকিউশন, এই তথ্য জানিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন। তবে বিচার কাজে সহযোগিতা করতে চাইলে আইসিসিকে স্বাগত জানানো হবে। এদিকে মানবতা বিরোধী অপরাধ মামলার রাউজানে সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি ও মিছিলে গুলি করা যুবলীগ কর্মী ফিরোজকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিস্তারিত জানাচ্ছেন কাজী পাপ্পু। জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামের শহীদ হন ছাত্রদল নেতা ওয়াসিম সহ 9 জন। প্রসিকিউশনের তথ্য মতে পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের গুলিতে আহতের সংখ্যা 459। মঙ্গলবার এই মামলায় সাবেক সংসদ সদস্য ফজলে করিম ও অস্ত্রধারী যুবলীগ নেতা ফিরোজকে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর মধ্যে ফিরোজকে পাঠানো হয় কারাগারে আর সাবেক এমপিকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়। ফজলে করিম চৌধুরীকে আমরা একদিনের জন্য ইন্টারোগেশনের অনুমতি চেয়েছিলাম, আদালত সেটা দিয়েছেন। আশুলিয়ার যে তদন্তটা চূড়ান্ত হয়ে গেছে, সেখানে 3 জন আসামি অন্য মামলায় গ্রেপ্তার করা ছিল, তাদেরকে আজকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়েছে। চিফ প্রসিকিউটর বলেন, জুলাই গণহত্যার বিচার করতে সক্ষম বাংলাদেশ, এজন্য সুইজারল্যান্ডে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার প্রয়োজন হবে না। বাংলাদেশের যে চলমান গণ হত্যা বলেন অথবা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির যে মামলাগুলো আছে, আমরা বাংলাদেশের এই ট্রাইব্যুনালেই এই বিচার করার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত রয়েছে। আমরা কোনো অবস্থাতেই এই বিষয়টি আইসিসিতে প্রেরণ করতে চাই না, এটা আমাদের সম্মিলিত সিদ্ধান্ত। তা আমরা চাই আইসিসি যদি আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দেয়, এইখানে বিচার হবে
তারা আমাদের বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট দেবেন, সেটা অবশ্যই আমরা গ্রহণ করব। এদিন মামলার তদন্তের অগ্রগতি জানতে ট্রাইব্যুনালে আসেন গুমের শিকার কয়েকজন ভুক্তভোগী। বিচারের অগ্রগতিতে সন্তোষ জানান তারা। আমি সন্তুষ্ট যে কাজ দ্রুত গতিতে চলতেছে। দ্রুততম সময়ের মধ্যে তারা বিভিন্ন মামলা ক্লোজ করে বিচারের আওতায় নিয়ে আসার চেষ্টা করছেন এবং অদ্যবধি এবং প্রতিটা মুহূর্ত চেষ্টা করে যাচ্ছেন। তারপরেও তাদেরকে কন্ট্রোভার্সিয়াল করার জন্য একটা ব্যাপক প্রচেষ্টা চলছে। বিচারের দৃশ্যমান অগ্রগতি হলে ভারতে বসে শেখ হাসিনার হুমকি ধমকি কমবে বলেও মনে করেন আয়নাগরে নির্যাতনের শিকার ভুক্তভোগীরা। লক্ষ্য করলাম যে বেশ কিছুদিন ধরে এই কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। পহেলা বৈশাখ ঘিরে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এও জানান, সোমবার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্রিফিংয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী জানান, নববর্ষের শোভাযাত্রার নাম কী হবে তা ঠিক করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। শামীমুজ্জামান চৌধুরীর প্রতিবেদন। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে সোমবার বিক্ষোভ হয় সারা দেশে। কর্মসূচি চলাকালে কিছু দুষ্কৃতিকারী বিভিন্ন স্থানে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করে। এ নিয়ে সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যে ঘটনাটা ঘটছে ওটা ঘটনা উচিত হয় নাই। আমরা এই পর্যন্ত কিন্তু 49 জন লোককে অ্যারেস্ট করা হয়েছে। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য আমরা সবসময় সচেষ্ট থাকবো। পহেলা বৈশাখ উদযাপন ঘিরে কোনো প্রকার ঝুঁকি নেই জানিয়ে তিনি বলেন, দিনটি উপলক্ষে ঢাকা সহ সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আগের থেকে তো আমি বলবো যে এখানে সিকিউরিটি থ্রেট অনেক কম, এই জন্য নিরাপত্তা হয়তো আমরা ওই ক্ষেত্রে হয়তো একটু লিবারেলও করতে হতে পারে। আবার যদি মনে করি যে সিকিউরিটি থ্রেট আরো বেশি, তা আমরা আবার বাড়াইতে হতে পারে। মানুষেরকে আপনারা আশ্বস্ত করবেন এখানে কোনো নিরাপত্তা কোনো বিঘ্নিত হতে যেন না পারে, সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। ব্রিফিংয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী জানান, নববর্ষের শোভাযাত্রা কি হবে 10 এপ্রিলের মধ্যে সে সিদ্ধান্ত দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়। শোভাযাত্রার নাম কি থাকছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট অনেকের সঙ্গে আলোচনা করছেন। তারা আলোচনা করে ওনাদের প্রেস কনফারেন্স আছে 10 তারিখে, ওনারা আপনাদেরকে জানাবেন যে নামটা আসলে কি হবে। বাঙালি ছাড়াও 26টি জাতিগোষ্ঠী এবার নববর্ষের শোভাযাত্রায় অংশ নেবে বলেও জানান সংস্কৃতি উপদেষ্টা। বাঙালি এবং আরো অন্যান্য জাতিগোষ্ঠী সবাই অংশগ্রহণ করছে এবার উৎসবে, এবং এটা আপনি সরকারি উদ্যোগে দেখতে পাচ্ছেন। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে কথা বলেন তিনি। ওবায়দুল হক মারুফের প্রতিবেদন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচারে হামলা ও গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হতে থাকে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে মার্চ ফর প্যালেস্টাইনের ব্যানারে ফিলিস্তিনি পতাকা ও প্রতিবাদী প্লাকার্ড হাতে পুরো এলাকা স্লোগানে স্লোগানে প্রকম্পিত করেন তারা। এ সময় ফিলিস্তিনে নারী শিশুসহ লাখো মানুষকে নির্বিচারে হত্যার প্রতিবাদ জানিয়ে ইসরায়েলি পণ্য বয়কটের পাশাপাশি মুসলিম বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে এক হওয়ার আহ্বান জানান বক্তারা। সমাবেশ থেকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে হামলার ঘটনা ঘটেছে এটি দ্বারা বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। সভায় উপস্থিত হয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, বিরোধী রাজনীতি দমনে আওয়ামী লীগ ইসরায়েল থেকে আড়িপাতা যন্ত্র কিনেছিল। সারা বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্র দমনের যে নির্দেশনা ছিল সেখান থেকে ইসরায়েল শব্দটি রিমুভ করে দিয়েছিল। অথচ তারা বাংলাদেশের মুসলমানদের পক্ষে, সারা পৃথিবীর মুসলমানদের পক্ষে মায়া কান্নাও কান্ত। যেখানেই হাসিনা আশ্রয় নিন না কেন, বাংলাদেশের মানুষ সারা জীবন এই আওয়ামী ফেসিবাদী ইসলাম বিদ্বেষী এই আওয়ামী লীগের বিরুদ্ধে এই ধিক্কার জানিয়েই যাবে। এদিকে দেশব্যাপী মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচির অংশ হিসেবে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।
গাজা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় দোকান, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনায় 2টি মামলা দায়ের সহ সারা দেশে 49 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এক বিবৃতিতে তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। তাহসিন তারিনের ডেস্ক রিপোর্ট। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সোমবার উত্তাল ছিল সারা দেশ। বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখায় জনতা। তবে এরই মধ্যে ঘটে অপ্রীতিকর ঘটনা। ইসরায়েলি পণ্য বয়কটের নামে জেলায় জেলায় বাটা শোরুম এবং কেএফসিতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ঘটনার পরপরই এর বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দেয় সরকার। সোমবার রাতে সিলেট থেকে 14, খুলনায় 31 ও গাজীপুর থেকে 4 জনকে আটক করেছে যৌথ বাহিনী। এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয় জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। বাটা কোনো ইসরায়েলি পণ্য না, বাটা হচ্ছে চেক প্রজাতন্ত্রের একটা কোম্পানি। কিছু দুষ্কৃতিকারীরা হঠাৎ করে ওনারা এসে দোকানে ইট পাটকেল ছুটতে শুরু করে। এরপরে ওনাদের সাথে আরও কিছু লোকজন যোগ হয়ে আমাদের দোকানের যেই মেন গেটের তার সেটা ভেঙে ফেলে, প্লাস আশেপাশে যত গ্লাস ছিল সেটা ভেঙে ভিতরে ঢুকে মালামাল লুট করে এবং নিয়ে যায়। স্টাফ যারা বাইরে ছিল তারা সামনাসামনি ছিল না, তারা মোটামুটি সেফ আছে এবং আমিও সেফ ছিলাম, কিন্তু আমরা ওখানে তাদেরকে পুট আপ করার জন্য কোনো কিছু করতে পারিনি, কারণ লোকজনের সংখ্যা অনেক বেশি ছিল। যাতে করে আমাদের নিজের নিরাপত্তার জন্য হলে আমরা তাদের সামনে দিতে যাইনি। দোকান বন্ধ থাকা অবস্থায় ওনারা হঠাৎ করে আক্রমণটা করছে। আমরা সামনে ছিলাম, আমাদেরকেও মারধর করছে। করার পরে ওনারা শাটার ভাঙছে, ওপরে গ্লাস সব ভাঙছে, লুটপাট করছে। কারণ আমরা তো ভয়েই ছিলাম। এই বিষয়ে গাজীপুরের উপপুলিশ কমিশনার হাফিজুল ইসলাম জানান, ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের সময় যারা শোরুম ভাঙচুর করেছে সেই ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর টিম এবং গাছা থানার টিম ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে এই ঘটনার সাথে সম্পৃক্ত 4 জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে গাছা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে এই মামলায় আদালতে সমর্পণ করা হবে। ধ্বংসযজ্ঞে জড়িত সবাইকে গ্রেফতারের অভিযান অব্যাহত রাখার কথা জানান পুলিশ। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটদান নিশ্চিতে নির্বাচন কমিশন জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন সিইসি এএমএম নাসিরউদ্দিন। এক্ষেত্রে একটি কার্যকর উপায় খোঁজা হচ্ছে। সকালে কমিশন ভবনে প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধন অনুষ্ঠানে সিইসি বলেন, অনেক পর্যালোচনার পর 3টি উপায় নিয়ে কাজ চলছে। বিদ্যমান পোস্টাল ভোটিংয়ের পাশাপাশি অনলাইনে প্রক্সি ভোটিংয়ের বিষয়ে আলোচনা করা হচ্ছে। প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়ে যে পদ্ধতি গ্রহণ করা হোক না কেন, প্রথমে পাইলটিং, এরপর বড় পরিসরে প্রয়োগ করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। In the country itself, within the country itself, we are finding it difficult to attract the voters because we have lost confidence in the voting system. So it will be all the more difficult for us to actually to take on board the expatriate voters. We are also committed to the nation that we will definitely start somewhere in the next upcoming election. We want to finalize a definite option for expatriate voting, and I hope this workshop, this technical workshop, will be able to really find out a appropriate solution for us. নারায়ণগঞ্জ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ চূড়ান্ত করেছে সুইডিশ কোম্পানি নিলর্ন। ঢাকায় শুরু হওয়া বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে 2500-এ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে গিয়ে তাৎক্ষণিকভাবে এমন সিদ্ধান্ত নেয় কোম্পানিটি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব আজাদ মজুমদার জানান, বিদেশি বিনিয়োগকারী টানতে সরকারের পদক্ষেপে সুফল মিলবে। আজমির ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের 2500-এ বিশেষ অর্থনৈতিক অঞ্চল বিএসইজেড পরিদর্শন করেন চীন, জাপান, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, ভারত ও প্রবাসী বাংলাদেশি সহ 36 বিনিয়োগকারী। বিএসইজেড কর্তৃপক্ষ বিনিয়োগের বর্তমান অবস্থা ও সম্ভাবনা তুলে ধরেন। পরে সুইডিশ কোম্পানি নিলর্ন তাৎক্ষণিকভাবে 10,000 স্কয়ার ফিটের প্লট নেওয়ার একটি চুক্তিতে সই করে। নিলর্ন বাংলাদেশ লিমিটেড এটা একটা 100% সুইডিশ ওন কোম্পানি। আমরা বাংলাদেশে ব্র্যান্ডিং, ডিজাইনিং অ্যান্ড প্রোডাকশন অফ গার্মেন্ট অ্যাপারেলস যেটা আছে সেটা ট্রিমিংসগুলো আমরা এখানে তৈরি করি। But we as a company, we are confident,
We are confident, and that's why we invested $78 million. 22 to 50 years, the BSEZ will try to be the representative to support the Japan and the Bangladesh friendship. একটা কোম্পানির সাথে তারা চুক্তি করলেন এবং আরো অনেকগুলো কোম্পানি পাইপলাইনে আছেন। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন, বিদেশি বিনিয়োগকারী টানতে নতুন নীতি হাতে নিয়েছে সরকার। এরই মধ্যে কয়েক মিলিয়ন ডলারের বিনিয়োগ এসেছে, যা ভবিষ্যতে আরো বাড়বে। পুরো ইকোনমিক জোনটা যখন সম্পন্ন হবে আমরা আরো বেশি করে আশা করি যে এখানে বিনিয়োগ আসবে। ইতিমধ্যে যে বিনিয়োগ চুক্তিগুলো হয়েছে এটা 2024 সালে কাজ শুরু করার পরে এর মধ্যে কিন্তু এখানে $200 মিলিয়ন মতো বিনিয়োগ এখানে এসেছে। আরো অনেক বিনিয়োগ এখানে প্রক্রিয়াধীন আছে। আজাদ মজুমদার জানান, দেশের অর্থনীতি এগিয়ে নিতে সরকারের পক্ষে নানা উদ্যোগ নেওয়ার পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকৃষ্টে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে এই ইকোনমিক জোনটা একটা সময় একটা মাইলফলক হিসেবে দাঁড়িয়ে যাবে। আফরিন পপি, মোহনা সংবাদ। সরকারের তৎপরতায় বাংলাদেশি পণ্যে 37% শুল্ক আরোপের বিষয়টি মার্কিন সরকার আমলে নেবে বলে আশা জানিয়েছেন ব্যবসায়ীরা। প্রধান উপদেষ্টার উদ্যোগকে স্বাগত জানিয়ে অর্থনীতিবিদরা বলছেন, বাণিজ্য ঘাটতি নিরসনে দুপক্ষই যদি শুল্ক ছাড় দেয় তবেই কেটে যাবে সমস্ত জটিলতা। শুল্ক যুদ্ধ নিয়ে মনিরুল ইসলামের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম কিস্তি। বাংলাদেশি পণ্যে ট্রাম্প সরকারের শুল্ক আরোপে নড়ে চড়ে বসেছে সরকার। শনিবার এক জরুরি বৈঠকে বিষয়টি নিয়ে নিজেই কাজ করবেন বলে জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বৈঠকের 48 ঘণ্টা না পেরোতেই ট্রাম্প প্রশাসনকে এ বিষয়ে চিঠি পাঠান প্রধান উপদেষ্টা। এ বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। আমরা মনে করি যে এই সরকারের সাথে ইউএস গভর্নমেন্টের একটা ভালো রিলেশনশিপ আছে এবং বর্তমান ইউনুস সরকার অত্যন্ত স্মার্টলি এটা হ্যান্ডেল করতে পারবেন। আলাপ আলোচনা পাশাপাশি আমেরিকা থেকে কিছু ইম্পোর্ট বাড়ানো, অর্থাৎ ব্যালেন্স অফ ট্রেডটাকে আমরা যদি একটু গ্যাপটা যদি একটু কাছাকাছি নিয়ে আসতে পারি, গ্যাপটা যত কম হবে তত বেশি আমরা সুবিধা পাবো। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পণ্যে শুল্ক সুবিধা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার। তার পরিপ্রেক্ষিতে গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর ও চিকিৎসা সামগ্রীর মতো রপ্তানি পণ্যে 50% শুল্ক ছাড়ের আশ্বাস দেওয়া হয়। এ নিয়ে অর্থনীতিবিদরাও দ্বিমত পোষণ করছেন না। ইতিমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা যে বৈঠক করেছেন সেখানে একটা সিদ্ধান্ত হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে হবে এবং কি কি পণ্যের উপরে আমদানি বাড়ানো যায় সেটা নিয়ে তারা আলোচনা করেছেন। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টা নিজে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা বলে যে এটা কিভাবে সুরাহা করা যায় এবং এটা উইন উইন সিচুয়েশন যাতে উপনীত হওয়া যায়, তো সেটার জন্য ওনারা চেষ্টা করবেন। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশই যুক্তরাষ্ট্রের পণ্যে সবচেয়ে কম শুল্ক আরোপ করে। এ বিষয়টিও ট্রাম্প প্রশাসনকে মনে করিয়ে দেন ডক্টর ইউনুস। তাগিদ দেন তুলা, গম, ভুট্টা, সয়াবিন সহ যুক্তরাষ্ট্রের কৃষি পণ্য আমদানি বৃদ্ধি করার। বাণিজ্য ঘাটতি নিরসনে ক্ষমতায় আসার পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে শুল্ক আরোপ করে চলেছে ট্রাম্প প্রশাসন। জানিয়ে ইতিমধ্যেই অস্থিরতা শুরু হয়েছে বিশ্ব অর্থনীতিতে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ফরিদপুরে বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7 জনে। সকাল 11টার দিকে জেলা সদরের গেটদা ইউনিয়নের জোবায়দা করিম জুট মিলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলে 4 জনের মৃত্যু হয়, আহত হয় প্রায় 30 জন। পরে হাসপাতালে আরও 3 জনের মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত ফারাবি পরিবহনের বাসটি গোপালগঞ্জের মুকসুদপুর থেকে ফরিদপুর আসছিল। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মিয়ানমারের পক্ষ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের ঘোষণা আসায় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। মাতৃভূমিতে ফেরত যাবার খবরে সবাই আনন্দিত হলেও রাখাইনে সেফ জোন নিশ্চিত করার দাবি জানিয়েছেন রোহিঙ্গারা। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্তৃপক্ষ বলছেন এক্ষেত্রে সব রকম প্রস্তুতি রয়েছে। সরকারের সবুজ সংকেত পেলেই শুরু করা হবে প্রত্যাবাসন প্রক্রিয়া। আফসার করিম আকাশের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। মিয়ানমারের রাখাইন রাজ্যে হত্যাযজ্ঞ ও নিপীড়নের শিকার হয়ে 2017 সালে উখিয়া টেকনাফ সীমান্ত পথে বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় 8 লাখ রোহিঙ্গা। আগে থেকে ছিল অন্তত আরও 4 লাখ। সব মিলিয়ে 12 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী উখিয়া টেকনাফের 34টি ক্যাম্পে অবস্থান করছে।
সম্প্রতি থাইল্যান্ডের বিমস্টেক সম্মেলনের ফাঁকে এক বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের কাছে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উথান শিউ জানান, প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গা ফেরত নেবে জান্তা সরকার। এমন খবরে রোহিঙ্গা ক্যাম্পে ছড়িয়েছে উচ্ছ্বাস। মাতৃভূমিতে যে কোনো সময় ফিরে যেতে প্রস্তুত বলেও জানান তারা। আমি বেশি শুকরিয়া জানাই বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূসের 8 বছর পর হলো যে রোহিঙ্গা নিয়ে যাবে একটা কথা আমরা শুনেছি, তার জন্য আমরা অত্যন্ত আনন্দিত। প্রত্যাবাসনের আগে রাখাইনে সেফ জোন ও অধিকার নিশ্চিতের দাবি জানান রোহিঙ্গা নেতা জোবায়ের। আগে জেন্ডিল্লা খাড়ি মারি নিয়ালে বাংলাদেশ ফিরে মফুজা তুলি দিবে যে হেন্ডিল্লা আন্ডা আনো হরম যাইবল্লা বলি রোহিঙ্গা দুনিয়ারে আরজ করছে। তালিকা ও সরকারের নির্দেশ পাওয়া মাত্র প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। যখন থেকে মায়ানমারের লিস্ট প্রণয়ন করা হয়েছে তখন থেকে রিপাট্রিয়েশন আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং এর অ্যাডভান্স প্রস্তুতি হিসাবে বলতে পারেন যে আমরা রিপাট্রিয়েশন সেন্টারগুলিও তৈরি করে রেখেছি। শুধু অপেক্ষা ছিল যে মায়ানমার থেকে ক্লিয়ারেন্সের বিষয়। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। ইসরায়েলি বর্বরতায় গাজায় 2 সাংবাদিক সহ আরও 60 ফিলিস্তিনি নিহত হয়েছে। 1.5 বছরেরও বেশি সময় ধরে চলায় তাণ্ডবে 50,700 ছাড়িয়েছে প্রাণহানি। এছাড়া পশ্চিম তীরে রামাল্লাহ ও হেব্রন শহরে উচ্ছেদ অভিযান চালাচ্ছে তেল আবিব। এদিকে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় যুক্তরাষ্ট্রের কেন্টাকি, আরকানসাস, ইলিনয় ও ওহাইওতে 22 জনের মৃত্যু হয়েছে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। গাজায় এখনও মৃত্যুর মিছিল, সেখানে বর্বরতা অব্যাহত রেখেছে ইসরায়েল। সবশেষ রাফা, দেইর আল বালা সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে একাধিক বিমান হামলা চালিয়ে 2 সাংবাদিক সহ আরও 60 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। আহত হয়েছেন আরও শতাধিক। 1.5 বছর ধরে চলমান আগ্রাসনে মৃতের সংখ্যা অর্ধলক্ষাধিক। গত 18 মার্চ দ্বিতীয় অধ্যায় উপত্যকাটিতে হামলা শুরুর পর 4 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। হামলার পাশাপাশি গাজাতে সর্বাত্মক অবরোধ জারি রেখেছে তেল আবিব। এতে উপত্যকাটিতে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। এ বিষয়ে বিশ্বজুড়ে ক্ষোভের সঞ্চার হলেও ইসরায়েল বলছে গাজায় গমের একটা দানাও প্রবেশ করতে দেয়া হবে না। এদিকে পশ্চিম তীরে রামাল্লাহ ও হেব্রন শহরে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনিদের বাড়িঘর থেকে গ্রেপ্তার এবং উচ্ছেদ করা হচ্ছে বলে জানায় স্থানীয় গণমাধ্যম। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় যুক্তরাষ্ট্রের কেন্টাকি, আরকানসাস, ইলিনয় ও ওহাইওতে 22 জনের মৃত্যু হয়েছে। তলিয়ে গেছে বহু বাড়িঘর, রাস্তাঘাট। এছাড়া 500-এরও বেশি সড়কে যান চলাচল বন্ধ করা হয়েছে কেন্টাকিতে। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইলিনয় রাজ্য। অন্যদিকে মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি উন্নীত হয়েছে 3600-তে। এখনও শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলার খবর। ক্রিকেট। জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দুপুরে স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক। দলের নেতৃত্বে রাখা হয়েছে নাজমুল হোসেন শান্তকে, তার ডেপুটি করা হয়েছে মেহেদি মিরাজ। আর ইনজুরি থাকায় বিশ্রামে রাখা হয়েছে পেসার তাসকিন আহমেদকে। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। আগামী 15 এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল। এরপর 20 এপ্রিল সিলেটে হবে 2 দলের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে 28 এপ্রিল চট্টগ্রামে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে চূড়ান্ত আলোচনা হয়নি বললেন পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকা দিল্লি সম্পর্ককে ব্যক্তিকেন্দ্রিক দেখছেন না মোদি। আন্তর্জাতিক আদালতে জুলাই গণহত্যার বিচারের পক্ষে নয় প্রসিকিউশন, যে কোনো সহযোগিতাকে স্বাগত জানানো হবে বললেন চিফ প্রসিকিউটর। পহেলা বৈশাখ ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ব্যবসা প্রতিষ্ঠানে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। এবং নারায়ণগঞ্জ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সুইডিশ কোম্পানির তাৎক্ষণিক বিনিয়োগ, সরকারের পদক্ষেপে মার্কিন শুল্ক স্থগিতে আশা সংশ্লিষ্টদের।
এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দেখবেন রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন মোহনার ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।